রাষ্ট্রপতির সাথে বঙ্গভবনে নাসির উদ্দিন কমিশনের বৈঠক, জাতীয় সংসদ নির্বাচনের তাফসিল ঘোষণা আজ বা কাল। বিএনপি প্রতিশোধের রাজনীতি চায় না, মন্তব্য তারেক রহমানের। গণ অভ্যুত্থানেও সবচেয়ে বেশি রক্ত ঝরেছে বিএনপির ঘরেই। ১২৫ আসনের প্রার্থী ঘোষণা এনসিপির, দুর্নীতির প্রমাণ পেলে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারি। 2 ছাত্র উপদেষ্টা পদত্যাগ করতে পারেন আজ। রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যার ঘটনায় মূল আসামি গৃহকর্মী আয়েশা গ্রেফতার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তাফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ও অন্য 4 কমিশনার। বুধবার দুপুর 12:12 তারা বঙ্গভবনে পৌঁছান। রীতি অনুযায়ী তাফসিল ঘোষণার আগে সব ধরনের প্রস্তুতি জানানো হয় রাষ্ট্রপতিকে। এরপর সিইসি বিটিভি বেতারে ভাষণের মাধ্যমে ভোটের তাফসিল ঘোষণা করেন। সেজন্যই রাষ্ট্রপতির সাথে দেখা করতে গেছেন প্রধান নির্বাচন কমিশনার সহ 4 কমিশনার। এদিকে বিকেল 4টায় নির্বাচন ভবনে সিইসির ভাষণ রেকর্ড করার কথা রয়েছে। রেকর্ডটি আজ বা কাল রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি ও বাংলাদেশ বেতারে প্রচারের কথা রয়েছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের তারিখ রেখে তাফসিল ঘোষণা করা হবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত চলবে। দর্শক, বঙ্গভবনের সামনে আছেন সহকর্মী শুভ মাহফুজ। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। শুভ, রাষ্ট্রপতির সাথে ইসির বৈঠক শেষ হয়েছে কিনা? তারা দুপুর 12:12 বঙ্গভবনে এসে প্রবেশ করেছেন। প্রায় 2 ঘন্টার এই বৈঠক শেষে তারা এইমাত্র বের হয়ে গেছে। আপনি জানেন যে তফসিল ঘোষণার সার্বিক প্রস্তুতি নিয়েই মূলত প্রস্তুতি নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সেটি জানানোর জন্যই বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে এসেছেন প্রধান নির্বাচন কমিশনার সহ 4 নির্বাচন কমিশনার। তারা মূলত তফসিল কবে কখন শুরু হবে, কখন ঘোষণা করবে এবং কবে ভোট শুরু হবে, নির্বাচনের আচরণবিধি সবগুলো বিষয় সম্পর্কে সার্বিক ভাবে অবহিত করেছেন রাষ্ট্রপতিকে। একই সাথে আপনি জানেন যে গতকালকেও প্রধান বিচারপতির সাথে নির্বাচন কমিশনার দেখা করেছেন এবং প্রধান উপদেষ্টার সাথেও দেখা করেছেন। আমরা জানতে পেরেছি যে আজকে বিকেল 4টায় প্রধান নির্বাচন কমিশনের যে ভাষণটি সেটি রেকর্ড করা হবে নির্বাচন কমিশনের অফিসে এবং সেটি আগামীকালকে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি অথবা এবং বাংলাদেশ বেতারে একই সাথে প্রচার করা হবে। অর্থাৎ নির্বাচনের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু বলা চলে আর কোনো এখানে জটিলতা নেই। আগামীকালকে এটি করা হবে এবং কবে ফেব্রুয়ারির প্রথমার্ধে বলা হচ্ছে, বারবার বলা হয়েছিল সেই তারিখটা আগামীকাল থেকে স্পষ্ট হবে। আপনি জানেন যে বিগত 17 বছর আসলে দেশে কার্যত নির্বাচনের কোনো ব্যবস্থা ছিল না। একচেটিয়া ভাবেই নির্বাচন করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ধরে রেখেছিল। তো এর কারণে তরুণরা, বিশেষ করে 2008-9 সালের পরে যারা ভোটার হয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এর ফলে তারা সহ সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আমেজ, উৎসাহ, উদ্দীপনা কাজ করতেছে। গণভোট অনুষ্ঠিত হবে, এরপরে ভোট শুরু হবে সকাল 7:30 এবং শেষ হবে বিকেল 7:30, অর্থাৎ 1 ঘন্টা বেশি সময় নেওয়া হয়েছে। এর আগে নির্বাচনগুলো ছিল না। তো আমরা বিকেলে জানাতে পারবো আসলে নির্বাচন কমিশনার। ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ধীর উন্নতি অব্যাহত রয়েছে বলে জানা গেছে। বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সূত্রে জানা গেছে নতুন করে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে না। এটাই চিকিৎসকদের কাছে ইতিবাচক দিক। তবে ভ্রমণের উপযোগী না হয় উন্নত চিকিৎসার জন্য শিগগিরই বিএনপি নেত্রীকে দেশের বাইরে নেয় আপাতত কোনো পরিকল্পনা নেই। এর আগে সবশেষ ব্রিফিংয়ে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন বেগম খালেদা জিয়ার সুস্থতাকে সর্বাধিক অগ্রাধিকার দিচ্ছে মেডিকেল বোর্ড। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি প্রতিশোধের রাজনীতি পরিহার করে সমাধানের পথে চলতে চায়। তিনি বলেন কোনো বাংলাদেশিকেই রাষ্ট্রের ভয়ে বাঁচতে হবে না, সে সরকারের সমর্থক হোক বা বিরোধী।
মানবাধিকার দিবস উপলক্ষে ফেসবুকে দেয়া এক বিবৃতিতে তিনি এসব কথা জানান। তারেক রহমান বলেন, গত 16 বছর ধরে বাংলাদেশে একটি কালো মেঘের নিচে চাপা ছিল। কারো ক্ষেত্রে এই অন্ধকার ছিল তীব্র, কেউ আবার নীরবে সইতে বাধ্য হয়েছে। তবে যারা তৎকালীন পতিত সরকারের বিপরীতে অবস্থান নিয়েছিল তাদের জন্য ভয়, মিথ্যা মামলা, রাতের বেলা দরজায় কড়া নাড়া, গুম, নির্যাতন এসব ছিল নিত্যদিনের বাস্তবতা। অসংখ্য পরিবার অপেক্ষা করেছে তাদের প্রিয়জনের জন্য, যারা আর কখনো ঘরে ফেরেনি। তিনি বলেন, এই বোঝা বিএনপির চেয়ে বেশি আর কেউ বহন করেনি। বিচার বহির্ভূত হত্যা, গুম, হেফাজতে মৃত্যু, মিথ্যা মামলায় বিএনপির নেতাকর্মীরাই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। 2024 সালের গণঅভ্যুত্থানেও সবচেয়ে বেশি রক্ত ঝরেছে বিএনপির ঘরেই। তারেক রহমান বলেন, এখন বাংলাদেশের প্রয়োজন রাজনীতির চেয়েও বড় কিছু, একটি ঐক্যবদ্ধ দেশ, যেখানে ভিন্ন মত গণতন্ত্রের অংশ হবে, নিপীড়নের কারণ হবে না, যেখানে কাউকে গুম বা নির্যাতনের শিকার হতে হবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যারা সংস্কারের কথা বলে তারা জানেন না কি সংস্কার হবে, শুধু জানেন ক্ষমতায় যাবার সংস্কার। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী যুবদল ও কৃষক দলকে নিয়ে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস আরও বলেন, সংস্কার বিএনপির সৃষ্টি, কেউ চাইলে এখান থেকে পরিকল্পনা নিতে পারেন। বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নয়, সব দল মতের অভিভাবকে পরিণত হয়েছেন। তারেক রহমান দেশে এসে দলের হাল ধরবেন বলেও আশা প্রকাশ করেন মির্জা আব্বাস। সকল দল স্বীকার করে, এমনকি আমাদের চরম শত্রু যে দলগুলো আছে আমাদের বিএনপি পছন্দ করে না, তারাও স্বীকার করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন দলমত নির্বিশেষে সকল মানুষের অভিভাবক উনি। আমরা এখন আপনারা দেখেছেন নিশ্চয়ই ইতিমধ্যেই ওনাকে অনেক রকম মর্যাদা দেওয়া হয়েছে সরকারি পর্যায়ে। তো ওগুলো আমি আমার বুঝি না, আমি শুধু বুঝি এটুকুই যে আমার নেত্রী একজন তুলনাহীন একজন নেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন। 125 আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এদিকে আজ পদত্যাগ করতে পারেন দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থিতা ঘোষণা করেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচনী পরিবেশ এখনো অনুকূলে নয়। এই তালিকায় কারো কারো বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাস ও ফ্যাসিজমে থাকার প্রমাণ পেলে তাদেরকে তালিকা থেকে বাদ দেবে এনসিপি। বলেন, বিদ্যমান রাজনৈতিক দলগুলো তরুণ প্রজন্মকে ধারণ না করার এনসিপির জন্ম। ক্ষমতা কিংবা আসন পেতে নয়, পরিবর্তনের পক্ষে জনমত গড়তেই এনসিপি নির্বাচনে অংশ নিচ্ছে বলেও জানান নাহিদ ইসলাম। ঢাকা 11-তে নাহিদ ইসলাম, রংপুর 4-এ আখতার হোসেন, পঞ্চগড় 1-এ সার্জিস আলম, কুমিল্লা 4-এ হাসনাত আবদুল্লাহ, ঢাকা 18-তে নাসিরউদ্দিন পাটোয়ারি, ঢাকা 9-এ তাসনিম জারা, নরসিংদী 2-এর এনসিপির প্রার্থী সারওয়ার তুষার। নির্বাচন কমিশন সর্বোপরি এই যে যারা মাফিয়া, বিভিন্ন জায়গায় মাফিয়াদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, ঋণ খেলাপিকে নমিনেশন দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিনা এর উপর নির্ভর করবে যে নির্বাচন কমিশন কতটা সুষ্ঠু প্রক্রিয়ায় কাজ করতেছে। তবে আমরা নির্বাচন কমিশনের উপরে, অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রাখতে চাই, কারণ আমরা চাই না যে আমাদের এই নির্বাচনী প্রক্রিয়া, আমাদের এই সংস্কারের অগ্রযাত্রা কোনোভাবে ব্যাহত হোক। আমরা অন্য কোনো দলের সাথে যদি যাই, আমরা কম্প্রোমাইজড হিসেবে বিবেচিত হব। আমরা সেই সমঝোতার রাজনীতি করতে চাই না। আমরা চাই যে আমাদের রাজনৈতিক লক্ষ্য, আদর্শ নিয়ে আমরা এককভাবে দাঁড়াবো। নির্বাচনে ফলাফল যাই আসুক, আমরা জনগণের কাছে পৌঁছাবো। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন বিশেষ প্রতিনিধি মহিবুল্লাহ মহিব। সরাসরি কথা বলবো তার সাথে। মহিব, বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে দুই ছাত্র উপদেষ্টা আজ পদত্যাগ করতে পারেন। এ ব্যাপারে এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য রয়েছে? হ্যাঁ, ঠিকই শুনেছেন সিফাত। আসলে আগামীকাল যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে, সেই নির্বাচনকে ঘিরে নানান ধরনের গুঞ্জন, নানান ধরনের মেরুকরণ সেটিতে যেমন চলছে, সেটিরই একটি অংশ হিসাবে মূলত আমরা যেটি জেনেছি যে আজকেই দুইজন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের
দায়িত্বপ্রাপ্ত আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মাহফুজ তিনি পদত্যাগ করতে পারেন এমনটি আমরা শুনেছি। তবে যদিও আমরা অনেকটা নিশ্চিত হয়েছি আসিফ মাহমুদের ব্যাপারে, তবে তথ্য উপদেষ্টার ব্যাপারে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এবং আসিফ মাহমুদ ভুইয়া পদত্যাগ করার যে বিষয়টি সেটি কিন্তু এর আগেও গণমাধ্যমে জানিয়েছিলেন। তিনি স্পষ্টতই বলেছিলেন যে দায়িত্বে থেকে নির্বাচনে অংশগ্রহণ মানেই হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাত, সেটি তিনি করবেন না। এবং নির্বাচন যখন করবেন তখন সবাইকে জানিয়ে কোন আসন থেকে করবেন, কোন দলের ব্যানারে করবেন এবং কিভাবে করবেন, স্বতন্ত্র নাকি এনসিপি নাকি বিএনপি, নানান কথাবার্তা কিন্তু এখনো চলমান রয়েছে। সেই বিষয়গুলো হয়তোবা 3টার যে ব্রিফিং তিনি ডেকেছেন সেখানেই হয়তো স্পষ্ট হওয়া যাবে। তবে এটি বলার অপেক্ষা রাখে না যে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন এবং আগামী 13 জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে যাচ্ছেন। এবং ইতিমধ্যে আপনি এটিও জেনেছেন যে ঢাকা 10 আসনে এনসিপি তাদের প্রার্থী দেয়নি। এনসিপি এখনো প্রত্যাশা করছে যে আসিফ মাহমুদ তিনি তার দায়িত্ব থেকে সরে গিয়ে তিনি এনসিপিতেই যোগদান করবেন এবং 10 আসনেই তাকে এনসিপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হবে। এবং এই কারণে কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছুদিন আগে ঢাকা 10 আসনেই তিনি ভোটার হয়েছেন তিনি, অর্থাৎ তার যে পৈতৃক এলাকা বা যেই জন্মভূমি সেখান থেকে তিনি স্থানান্তর করে ভোটার হয়েছেন ঢাকা 10 আসনে। তো সব মিলিয়ে আসলে মানুষের মধ্যে যে জল্পনা কল্পনা, নানান গুঞ্জন, সেটি হয়তো কিছুক্ষণের মধ্যেই সত্য হতে যাচ্ছে। ধন্যবাদ। মহিবুল্লাহ মহিব জানাচ্ছিলেন সচিবালয়ের সামনে থেকে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ডিসিদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রস্তুতির খুব গুরুত্বপূর্ণ প্রস্তুতি, যেটা আমি প্রত্যেকটা জিনিস বুঝি, গণভোটটা কি, নির্বাচনটা কি, মানুষকে কীভাবে উদ্বুদ্ধ করব। দোকান খুলে বসে দিলাম, আসেন ভোট দিয়ে যান, কেউ আসলো না, কেউ খবর পেলো, কেউ খবর পেল না, তাহলে আমাদের দায়িত্ব হলো না। সবাই খবর পাবে, সবার মনে উৎসাহ জাগবে, আমাদেরকে উৎসাহ জাগাতে হবে। ছেলে, বুড়া, মহিলা, পুরুষ, হাঁটতে পারে না, চলতে পারে না, অন্ধ, সবার জন্য এটা আনন্দের বিষয় হতে হবে। দলে বলে যেন আসে, শুধু এটা যে সুন্দর হয়েছে সেটা স্মরণ করবো তো বটেই, এইটাতে এত বেশি সংখ্যক মানুষ এসছে, ভোট দিয়েছে, এটা ইতিহাসে আরেকটা স্মরণীয় বিষয় হবে। রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় মূল আসামি গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ। ঝালকাঠির নলছিটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোহাম্মদপুরের একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে গৃহবধূ লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা লাউলাল বিনতে আজিজকে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। ওই ভবনের সিসি ক্যামেরার ফুটেজ দেখা যায় বোরকা পরে বাসায় প্রবেশ করে আয়েশা। বেরিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল নিহত নাফিসার স্কুল ড্রেস। ফ্যাসিবাদী শাসন আমলে সংঘটিত গুম ও বিচার বহির্ভূত হত্যার দ্রুত তদন্ত, বিচারের ব্যবস্থা এবং আইন প্রয়োগকারী সংস্থার সংস্কারের দাবিতে গুম কমিশনের স্মারকলিপি জমা দিয়েছে গুম পরিবারের সদস্যদের সংগঠন মাইন্ডাক। বুধবার দুপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রাজধানীর গুলশানে অবস্থিত গুম কমিশনের সামনে মানববন্ধন শেষে এই স্মারকলিপি জমা দেওয়া হয়। এ সময় গুম হওয়া ব্যক্তিদের পরিবার সদস্যরা বলেন, ফ্যাসিবাদের পতনের 1.5 বছর পরেও গুম হওয়াদের হদিস দিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। গুম হওয়া ব্যক্তিরা কি বেঁচে আছেন নাকি তাদের হত্যা করা হয়েছে তাও জানেন না পরিবারের সদস্যরা। এমন পরিস্থিতিতে দ্রুত তদন্ত শেষ করার দাবি তাদের। পাশাপাশি গুমের সাথে জড়িতদের বিচারের আওতায় আনারও দাবি জানানো হয়। নরসিংদীর রায়পুরায় চরাঞ্চলে সংঘাত বন্ধে কম্বিং অপারেশন চালানো হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে নরসিংদী পুলিশ লাইন পরিদর্শন শেষে তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রায়পুরা উপজেলায় সন্ত্রাসীদের আড্ডা ও অনেক অস্ত্র রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব কম্বিং অপারেশন করে সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এ সময় তিনি পুলিশ লাইনে বৃক্ষরোপণ করেন এবং পুলিশ লাইন হাসপাতাল সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
যেমন অরোহণের টেটার থেকে হাতিয়ারে চলে গেছে, যেমন আপনারা ওখানে দেখেন মোবাইল দিয়ে সব কিছু করে, সবাই ক্ষেত্রে সফিস্টিকেশন আছে, আমাদের বাহিনীর ক্ষেত্রেও কিন্তু সফিস্টিকেশন আছে। এই জন্য যত তাড়াতাড়ি আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এই নরসিংদীর স্পেশালি রায়পুর এলাকাটা খুবই সমস্যা সংকুল, এবং এটারে একটা কম্বিং অপারেশন করে এই জায়গাটারে কন্ট্রোলের ভিতরে নিয়ে আসবো। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। রাষ্ট্রপতির সাথে বঙ্গভবনে নাসির উদ্দিন কমিশনের বৈঠক, জাতীয় সংসদ নির্বাচনের তাফসিল ঘোষণা আজ বা কাল। বিএনপি প্রতিশোধের রাজনীতি চায় না, মন্তব্য তারেক রহমানের। গণ অভ্যুত্থানেও সবচেয়ে বেশি রক্ত ঝরেছে বিএনপির ঘরেই। 125 আসনের প্রার্থী ঘোষণা এনসিপির, দুর্নীতির প্রমাণ পেলে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারি। 2 ছাত্র উপদেষ্টা পদত্যাগ করতে পারেন আজ। রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যার ঘটনায় মূল আসামি গৃহকর্মী আয়েশা গ্রেফতার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshi news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi news। ধন্যবাদ।